নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ধুবড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং, পরিস্থিতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী, সমাজ বিরোধীদের দেখামাত্র গুলির নির্দেশ। অসহ্য গরমের কবলে গোটা রাজ্য, তীব্র দহনজ্বালার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। বরাক সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচরে উদযাপিত জেলা দিবস, কাছাড় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গান্ধী ভবনে মিলন উৎসব। বিমান দুর্ঘটনায় নিহতদের সদ্গতি কামনায় শিলচরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। এবারে বিস্তারিত খবর। ধুবড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং, পরিস্থিতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীর, সমাজ বিরোধীদের দেখামাত্র গুলির নির্দেশ। ধুবড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর নিজের প্রতীক্ষায় একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, সমাজ বিরোধীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধে 6টার পর অপরাধী দেখা মাত্রই গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর। ধুবড়ীতে দু একটি সন্ত্রাসী গোষ্ঠী গজিয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী বললেন, পরের বার বকরিদের সময় তিনি নিজে ধুবড়ীতে থাকবেন। বলেন, আজ ধুবড়ী পরিদর্শন তিনি করেছেন এবং পুলিশ ও প্রশাসনকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার এবং মন্দির, নামঘর এবং পবিত্র স্থানগুলিকে অপবিত্রকারী উপাদান এবং ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। বলেন মুখ্যমন্ত্রী, ধুবড়ী শহরের পবিত্র হনুমান মন্দিরে অপবিত্র করার সাম্প্রতিক ঘটনাটি অগ্রহণযোগ্য। যারা আশ্রমকে অশান্ত করতে চায় এবং এর সাথে জড়িত তাদের ছেড়ে দেওয়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। ধর্মীয় উগ্রপন্থী মনোভাৱৰ লোক এটা নতুনকৈ তেওঁলোকে প্ৰাণ পাই উঠা আমি দেখা পাইছো। ছচিয়েল মিডিয়াতো এনেকুৱা মানুহ দেখিব আৰু বাস্তৱ জীৱনতো দেখিব। আৰু যোৱা 7 দিন ধৰি ধুবুৰী যিখিনি ঘটনা হৈ আছে সেইখিনি অত্যন্ত নিন্দনীয় আৰু গৰ্হিত। এইটো এটা হনুমান মন্দিৰ। প্ৰথম দিনা ইয়াৰ সন্মুখত গৰুৰ কাটা মূৰ এটা থোৱা হৈছে আৰু শান্তি কমিটি, পিছ কমিটি হোৱাৰ পিছতো নেক্সট আকৌ গৰুৰ মূৰ থৈ গৈছে। এতিয়া এনেকুৱা ধৰণে যদি ঘটনাবোৰ চলি থাকে তেতিয়াহ'লে ৰাইজে যথেষ্ট অসুবিধাত পৰিব। এইবাৰ আনকি কটন কলেজৰ সন্মুখতো গৰুৰ কাটা মূৰ বা গৰুৰ বিভিন্ন হাড় বা বিভিন্ন অংগ পতংগ ৰখা হৈছে। গৰু কুৰবানীৰ কাৰণে অনা হয়, গৰু ৱেপনাইজ কৰিবৰ কাৰণে অনা নহয়। এতিয়া একচাম লোকে ভাবে যে এই জায়গাটোত যদি মই বাৰে বাৰে গৰুৰ মাংস আনি থাকো তেতিয়াহ'লে মানুহটোৰ পৰা হিন্দু মানুহখিনিয়ে মাটি বিক্ৰী কৰি গুচি যাব। অসহ্য গরমের কবলে গোটা রাজ্য, তীব্র দহনজ্বালা কাছাড় সহ বরাকের 3 জেলায়, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। বরাক সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রবল তাপপ্রবাহ, সমাজের সকল স্তরের মানুষ সবাই এক পশলা বৃষ্টির অপেক্ষায়। অ্যাকুয়েদার অনুসারে 13 জুন শিলচরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। গরমে ভুগছেন এমন বেশ কয়েকটি জেলার বাসিন্দাদের জন্য সুখবর। বর্ষারস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী 13 জুন থেকে শুরু করে 15 জুন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী শুক্রবার মরিগাঁও, নগাঁও, কার্বি আংলং, গোলাঘাট, লক্ষিমপুর, ধেমাজি, মাজুলি, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে 14 জুন ধুবড়ী, কোকরাঝাড়, চিরাং, বরপেটা, বঙ্গাইগাঁও, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রোপলিটন, মরিগাঁও, নগাঁও, পশ্চিম কার্বি আংলং, শোনিতপুর, বিশ্বনাথ, লক্ষিমপুর, ধেমাজি, মাজুলি, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 জুনও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের ঘোষণা অবশ্যই বৃষ্টির জন্য অপেক্ষা করা মানুষদের কিছুটা আশা দেবে। শিলচরে উদযাপিত হলো জেলা দিবস, কাছাড় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গান্ধী ভবনে মিলন উৎসব। শিলচরে উদযাপিত হলো জেলা দিবস, কাছাড় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গান্ধী ভবনে
মিলনোৎসব আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। উপস্থিত প্রত্যেকেই জেলার সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধারাবাহিক উন্নয়নের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মত পোষণ করেন। অনুষ্ঠানের সূচনা হয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে। তিনি তার বক্তব্যে বলেন, কাছাড় শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য যেখানে রয়েছে সহাবস্থান, সংগ্রাম ও অগ্রগতির ইতিহাস। জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা তার বক্তব্যে গ্রামীণ কাছাড় অঞ্চলের প্রগতিশীল ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের মূল বক্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সঞ্জীব দেব লস্কর তাঁর ভাষণে কাছাড় জেলার গঠন ও প্রশাসনিক বিবর্তনের ইতিহাস বিশদে তুলে ধরেন এবং বলেন, কাছাড় জেলার প্রাতিষ্ঠানিক যাত্রা ব্রিটিশ আমলের শাসন কাঠামোর মধ্য দিয়ে গড়ে উঠেছে, যা পরবর্তীকালে আসাম রাজ্যের প্রশাসনিক রূপান্তরের অংশ হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে সম্পন্ন হয় অনুষ্ঠান। হরিচকর থেকে খাসপুরে ফিরে যাওয়ার সাহস পাচ্ছিলেন না এবং বাই দিস টাইম তিনি হয়তো শিলচর শহরেই হয়তো তার রাজপাটটা তখন প্রতিষ্ঠা করতেন। এটা ভেবেই বোধহয় তিনি জানিগঞ্জটাকে খাস করিয়েছিলেন। কিন্তু যেদিন টমাস ফিশার সাহেব জানিগঞ্জে এসে প্যাচ অফ ল্যান্ডকে ডিমার্কেট করে বলছেন যে এই জায়গাটাতে আমি আমার আদালত বাড়ি বানাবো এবং তার জন্য একটা স্টেটমেন্ট দিয়েছেন ফোর্ট উইলিয়ামে, তখনই কিন্তু এই যে জমিটার আদি মালিক, আদি জমিদার, তিনি হচ্ছেন অম্বিকাপুর পরগনার মিরাজদার। তিনি কিন্তু তখন কিন্তু বলেছেন রাজার মৃত্যুর পর কাছাড়ের আইন অনুযায়ী এই জমির অধিপতি আবার আমি এবং আমার অনুমতি ছাড়া এখানে আপনারা কিছু করতে পারবেন না। কিন্তু যাদের পেছনে ইংল্যান্ডের রাজার সেই অভয়বাণী, যাদের পেছনে ফোর্ট উইলিয়াম রয়েছে, যাদের পেছনে রয়েছেন ডেভিড স্কটের মতো সুচতুর একজন প্রশাসক এবং যাদের মাথার উপর রয়েছে এই ক্যাপ্টেন টমাস ফিশারের খড়গ, এরা কতটুকু আর রেজিস্ট করবেন? এরা চেষ্টা করেছেন, কিন্তু তাদের কথাকে অস্বীকার করে, তাদের আপত্তিকে অস্বীকার করেই কিন্তু এই যে জায়গাটাতে ক্যাপ্টেন টমাস ফিশার ভেবেছিলেন যে এখানে আমি আদালতটা করব, সেটাই করেছেন। এই হচ্ছে আমাদের আদালতের তৈরির মূল কথা। সেখানেও কিন্তু এই এবারে জাতীয় সঙ্গীত নরসিং বে মহাশয় অনুষ্ঠানের মধ্যমণি। বিমান দুর্ঘটনায় নিহতদের সদ্গতি কামনায় শিলচরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। গুজরাটের বিমান দুর্ঘটনায় শোকাচ্ছন্ন সারা দেশ, বাদ যায়নি কাছাড় জেলার শিলচর শহর। শুক্রবার সন্ধ্যায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার সদ্গতির জন্য মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। এ নিয়ে তাদের বক্তব্য, যারা মারা গেছেন তাদের জন্য ঈশ্বর মুক্তি দেন
এবং আহত যারা হয়েছেন তারা যাতে অবিলম্বে সুস্থ হয়ে নিজের বাড়িতে পৌঁছতে পারেন এর জন্য প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। শিলচর শহরে বিভিন্ন নাগরিক সহ দল সংগঠন শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কেউ বা ফুল ছিটিয়ে তো কেউ মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবাই জানেন গতকাল ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় প্লেন দুর্ঘটনা হয়েছে, যেখানে এখন অবধি 265 জনের বেশি নাগরিক মারা গেছেন। আমরা আজকে এখানে শিলচর শহরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন শহরের ব্যক্তিত্বরা এখানে এসে আমরা ক্ষুদিরামের পাদদেশে সামিল হয়েছি। আমরা এখানে সবাই মিলে যেসব যাত্রীরা সেই প্লেন দুর্ঘটনায় তাদের প্রাণ হারিয়েছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করে আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে 2 মিনিটের নীরবতা পালন করেছি। তার সঙ্গে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই মিলে, আপনাদের সবার মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই সবাই মিলে প্রার্থনা করুন যাতে যেসব লোকরা এই প্লেন দুর্ঘটনায় আহত হয়েছেন তারা যাতে সুস্থভাবে নিজের পরিজনদের কাছে ফিরে যেতে পারে। যে প্লেন দুর্ঘটনা সেটা আমার মনে হয় বিশ্বের মধ্যে একটা প্রথম দুর্ঘটনা যেখানে এত মানুষ নিহত হয়েছেন। কেবল বিমানের যাত্রী নয়, আমরা জানি যে একটি মেডিকেল কলেজের হোস্টেলে প্লেনটি ঢুকে পড়ার জন্য সেখানে ডাক্তার এবং নার্স ওরাও মারা গেছে। এই যে বিভৎস যে ঘটনা, সেই ঘটনার প্রতি আমরা সম্মান জানানোর জন্য আজকে শিলচর শহরে আমরা যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তিত্ব আমরা এখানে মিলিত হয়েছি যে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য, এবং আমরা ওদের সবার যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার চিরশান্তি আমরা কামনা করছি। আপনারা জানেন যে ওই ফ্লাইটে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানীজি উনিও ছিলেন। তাই আমরা ঈশ্বরের কাছে ওদের সবার উদ্দেশ্যে আমরা নিবেদন করছি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভগবানের কাছে প্রার্থনা করছি ওদের শান্তির জন্য, এবং যারা আহত তাদের জন্য সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেন। গতকাল যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার আমরা সত্যি এখন পর্যন্ত আমি কিছু বলার মতো আমার ভাষা আসছে না, কী যে বলবো। শুধু একটি কথাই বলছি যে গতকাল যারা এই প্লেন দুর্ঘটনায় মারা গেলেন সেই সঙ্গে যারা প্লেনে ছিলেন না, দুর্ঘটনার প্লেনটি যেখানে গিয়ে ছাদে গিয়ে পড়লো সেখানে যে কয়েকজন ডাক্তারও সেই সঙ্গে প্রাণ হারিয়েছেন, তাদের সবার বিদেহী আত্মার আমি চিরশান্তি কামনা করছি। এবং সেই সঙ্গে আরও একটি কথা বলছি যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্যে যতগুলি এয়ারলাইন্স আছে তাদের আরও সজাগ হওয়া দরকার। তাদের প্লেনটি ছাড়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্যাপারটি দেখা দরকার যে প্লেনটি টেক অফ করার মতো সেটি উপযুক্ত কিনা, সেই ব্যাপারটি নজরে আনার জন্য আমি অনুরোধ করছি। সেই সঙ্গে এভিয়েশন মিনিস্টারও যাতে এই প্লেনটি কীভাবে দুর্ঘটনা ঘটলো এই ব্যাপারটি তদন্ত করে বের করা হোক, কেন এই ধরনের ঘটনা ঘটবে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করল আশুর কাছাড় জেলা কমিটি।
আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করল আশুর কাছাড় জেলা কমিটি। আশুর কাছাড় জেলা কমিটির তরফে শুক্রবার সন্ধ্যায় শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন তারা। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আশুর কর্মকর্তারা। আমার শিলচর আঞ্চলিক ছাত্র সংস্থার মানে কোলাবোরেশন কৰি কালি যি আহমেদাবাদ আমাৰ এয়াৰ ইণ্ডিয়া যে ফ্লাক্স হৈছে সেই কাৰণে যি মানুহ তাৰ দুৰ্ঘটনাতে যি মৃত্যু হৈছে সেই কাৰণে আজি আমাৰ ছাত্ৰ কাছাৰ জিলা ছাত্ৰ সংস্থাৰ সমগ্ৰ আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টে ছাত্ৰসকল মিলি আজি আমাৰ 1 মিনিট প্ৰথমত মানে নিৰৱতা পালন কৰিছে আৰু কেণ্ডেল লাইটিং কৰি তেখেতে আত্মা চির শান্তি রক্ষা করার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। আর ভবিষ্যতে এনেকা মানে আমার ভারতবর্ষ এনেকা মানে প্লেন মানে এয়ার মানে যি হয়েছে এই দুর্ঘটনাটো নহওক বলে মই ঈশ্বৰৰ কাছে প্ৰাৰ্থনা কৰিব। আজিৰ দিনটো বেছি কথা নকম, কাৰণ আজিৰ দিনটো হ'ল দুখৰ দিন হয়। সমগ্ৰ অসম, সমগ্ৰ ভাৰতবৰ্ষ আৰু সমগ্ৰ গোটেই বিশ্ব আজিৰ দিনটো কালি দিন থাকি সমগ্ৰ দেশত থাকি আজি মানে সেই নিৰাপত্তা আৰু আমাৰ মানে ৰেষ্ট এণ্ড পিচ সকল দেশ থেকে কৰি আছে। বরখোলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 5 জন। বরখোলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম 5। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বরখোলার ময়নাগড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, এতে গুরুতর জখম হয়েছেন লরি চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে এদিন দুপুরে কালাইন শিলচর সড়কের বরযাত্রাপুরে যাত্রীবাহী অটো ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ভাঙ্গারপাড়ে স্প্রিংডেলস স্কুলের 3 শিক্ষিকা সহ এক অটো যাত্রী। সাথে সাথে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়। বেহাল সড়ক নিয়ে নাজেহাল শ্রীভূমির জনগণ। বিভিন্ন সড়কের কাজের গতি নিয়ে উদ্বেগ শ্রীভূমি জেলা কংগ্রেসের। বেহাল সড়ক নিয়ে নাজেহাল শ্রীভূমির জনগণ। ঠিকাদাররা কাজের বরাত পেয়েছেন কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করছেন না, এমনটাই অভিযোগ শ্রীভূমি জেলা কংগ্রেস পদাধিকারীদের। শুক্রবার জেলা কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে কংগ্রেসের একদল প্রতিনিধি লোকনির্মাণ বিভাগের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন তারা বলেন, আমি চাই নাই আমরা এখানে ধর্নার বইতে কিছু করতে, আমরা কিন্তু কর্ম 100%। এক সপ্তাহ ভিতরে যদি কন্ট্রাক্টর যেগুলো বাড়ির বড় কাজ করে না, আমরা কিন্তু আপনার সামনে বলবো, আমরা তো মিউনিসিপালিটি দিতাম না, যেহেতু এজেন্সি। ঠিক আছে, আমি রিকোয়েস্ট, কারণ মানুষ আমরা কাছে আর আমরা কিছু মেইন রোডে যেটা কাজ আছে সিএমএল এর দেওয়া পয়সা কিন্তু এমনি তো আর হয় না। মেইন রোডটা তো এনএইচএ ডিসেল আছে, এমনি তো বড় কথা স্যার, আমরা তো এনএইচএ ডিসেল না, আপনি এনএইচএ লগে যোগাযোগ করতে পারেন। এনএইচএ হ্যান্ডওভার করছে এনএইচএ ডিসেল। দুইটা জিনিস আপনারা আমি জিনিস ওই যে বেসাইড রোড যেটা অন বিহাফ অফ ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি আমরা করিমগঞ্জের রাস্তাঘাট যে বেহাল অবস্থা, আমরা কন্ট্রাক্টররা কাজ পাইছে কাজ করে না, আর বহুত নিম্নমানের কাজ হচ্ছে। রাস্তা এখানে দুই টাইপের আছে, একটা তো এনএইচ আছে আর মিউনিসিপাল রোড আছে। কোনটা মিউনিসিপাল রোড? মিউনিসিপাল রোড না পিডব্লিউডি আন্ডারে যেটা মেইনলি নগরিয়ার হাসপাতাল। আচ্ছা, নগরিয়ার তো সব ওয়ার্ডের কাজ চলে। নগরিয়ার যেগুলো রাস্তাগুলো এগুলো কিন্তু পিডব্লিউডির নিজস্ব রাস্তা না, ক্লিয়ার করে দিই। আপনারা করাই দেন, আমরা করাই না, যেহেতু নগরিয়া স্কিম একটা। দাঁড়াও দাঁড়াও। আমরা আজকে করিমগঞ্জ টাউনের
বিভিন্ন রাস্তার সমস্যা নিয়ে আমরা পিডাব্লিউডিতে আসছি। দেখা গেছে যে এই নাগরিয়ার মেইনলি নাগরিয়ার ড্রেন রাস্তাগুলা কন্ট্রাক্টররা কাজ পেয়েছে, বাট খুব মানে স্লো গতিতে ওরা কাজ চালিয়ে যাচ্ছে, যার জন্য মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তো অনেকেই আমাদেরকে ফোন করে বলেছে যে আমরা কিসের জন্য রাজনীতি করছি। সত্যি কথা আমি দেখেছি ভেবে যে না, এগুলো যদি কথা বলি না আমরা, কারণ কন্ট্রাক্টররাও আমাদের নিজের মানুষ, বাট কন্ট্রাক্টররা কাজ নিয়েছে, কাজ করতে হবে দায়িত্ব সহকারে। যদি কাজ করে না ওরা, তাহলে কাজ ছেড়ে দেওয়া ভালো আমি মনে করি। আর আদারওয়াইজ অন্য কাউকে হস্তান্তর করা, ওর নিজেরা খুব দ্রুতগতিতে কাজ শেষ করে অন্য কাজে ওরা যাতে ফরওয়ার্ড হয়। তো আমরা ইঞ্জিনিয়ারকে সেটাই বলেছি, যদি সপ্তাহ দিনের মধ্যে যদি ওরা ওদের কাজের মানে ফাস্ট না হয় বা যে কাজগুলো বন্ধ আছে ওগুলো যদি না করে, তাহলে আমরা পিডাব্লিউডি অফিসের সামনে এসে আমরা ধর্ণা দিব। সময় মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ না করায় গ্যাস এজেন্সির বিরুদ্ধে চরম হুঁশিয়ারি শ্রীভূমির সরিষায়। গ্যাস গোডাউনের সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান গ্রাহকেরা, তবে গ্যাস নেওয়ার জন্য নয়, গ্যাস থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদ মুখর গ্রাহকেরা। যদি তারা সময়মতো গ্যাস সিলিন্ডার না পান, তবে গ্যাস এজেন্সিতে তালা দিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বৃহদাংশ গ্রাহকেরা। শুক্রবার শ্রীভূমির সরিষা এলাকায় স্থিত দাস গ্যাস গোডাউনের সম্মুখে এমন দৃশ্য পরিলক্ষিত হয়। অন্য আমি দাদার কাছ থেকে গ্যাস নিয়েছি, বুঝছেন? আমার ঘরে গ্যাস নাই, বাচ্চারা না খাবে, আমি আইছি কতদিন থেকে আমি দেইলি কতদিন থেকে ঘুররা কবে বুক করছিল, কবে কতদিন থেকে ঘুরি আইরা? 22 মাস আমার এখন দেই সিলিন্ডার এখন না দিলে আমি যাইতাম না এখান থেকে। আর পরে বিকালে কইছেন 3টার সময়, আমি আইছি 3টার সময়। আমার তো আমি টুকটুকি সকালে একবার আটাই যাই, বিকালে একবার আমার টুকটুকি বাড়া দিবেন বাকিটা বাপ করে আমি একটা সারুজি জানি না। আমি সিলিন্ডার আর অন্য বিগত কয়েক বছর থেকে জবের থেকে স্টার্টিং হয়েছে গ্যাস অফিসটা আমরা ভুক্তভোগী হইয়া যাই। দেখা গেছে কি তা একদিন রিসিপ্ট কাটাত গেলে আমরা 20 টাকা যাওক 30 টাকা যাওক ভাড়া দিয়ে গেলাম, আবার 15 দিন পরে রিসিপ্ট, আবার 15 দিন পরে মেমো, এটা করতে করতে 1 মাস যায় গিয়ে। আমরা আজকে এই ভুক্তভোগী হইয়া সব একত্র হইয়া আজকে আমরা একটা ধর্ণা ধরছি যে গ্যাস অফিসটা আমরা তালা মারবো, সবাই মিলে একত্র হইয়া আমরা এই সিদ্ধান্ত নিছি। ঘটনা হয়েছে অন্য গ্যাস, আজকে যেমন ধরেন গ্যাস অফিস আছে কালীগঞ্জ, এদিকে আছে সাদারাশি, টিল্লা বাজার, যত জায়গাতে আছে বাঙ্গা আছে, সব জায়গা দেখা গেছে কিনা আজকে আমরা মেমোয়ানাত গেলাম, লগালগ তারা দিয়া দেয়। আমি এখানেও আমার রানা কাকুর কাছে একটা বয়ান লইছি যে কাকু গ্যাসটা দোয়ায় না, কারণ কিতা? তখন তাই আমার উত্তর দিল সবার সামনে, কিতাবা উত্তর ওটাও দিছে যে স্টেটমেন্ট যে আমরা টাকা লাগাইছি না, আমরা টাকা 15 দিন আগে দেই, 1 মাস আগে দেই, আপনারা টাকা লাগাইছেন এটা আপনারা ব্যাপার, কিন্তু আমরা পাবলিক কিতা মানে এই প্রবলেম সাফার করতাম না। যার কারণে মিডিয়া বাইরে একটাও আমরা তুলিয়া দরিয়া কথাটা যে আমরা দাস গ্যাস এজেন্সিটা বিগত দিন তো আমরা বহুত ভুক্তভোগী হইয়া যাই। আর আমরা এই সলিউশনটা চাই, যদি আমরা সলিউশন চাই না, যদি আইনের আশ্রয় লইতে লাগে আমরা পাবলিক একত্র হইয়া আমরা স্টেপ নিমু। কারণ এই গ্যাস অফিসে দেখা গেছে কি তা যখন গ্যাসের গাড়িটা আইলো তখন দেখা গেল কি তারা হোম ডেলিভারিটা বেশি যায় কি, তখন আমরা যখন প্রশ্ন করি না এটা হোম ডেলিভারি আগে, কিন্তু দেখা গেছে কি তা ব্ল্যাকে বেশি বিক্রি হয় এখান থেকে, যার কারণে আমরা বহুত ভুক্তভোগী হয়েছি। আমরা এখন একত্র হইয়া একটাও দাবি রাখি আর যে আমরা যে অন্য যে গ্যাস অফিসে যেরকম দেয় আমরা ওরকম পাইতাম, ওটাও আমরা দাবি। এরপরে আরেকটা মানুষের বিদায় করি যে 10টার সময় তো লাইনে তাহলে গেল গিয়া, গাড়ি আইলো 11টার সময় 12টার সময়, তারা হোম ডেলিভারি দিল। আর পরে যদি লোকাল কেউ জানে খবর আইছে গ্যাস আইছে লইয়া যায়, আর নাই তো আর নাই। এখানে এমন কেউ আসেনি যে বিকাশ আগরওয়াল ডাক্তারবাবুর অবহেলায় ভোগান্তির শিকার বর্ষিয়ান রোগী ও পরিবার।
ডাক্তার বিকাশ আগ্রওয়ালের অবহেলায় ভোগান্তির শিকার বর্ষিয়ান রোগী ও পরিবার। সাউথ সিটি হাসপাতাল ও আরোগ্য হাসপাতালে এক বৃদ্ধ রোগী চিকিৎসা নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু শেষমেশ ডাক্তারবাবুর দেখা না পাওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার। শ্রীভূমি থেকে বহু কষ্টে শিলচরে পৌঁছেছিলেন এক বর্ষিয়ান রোগী ও তার সন্তান। ডাক্তার বিকাশ আগ্রওয়ালের সঙ্গে সন্ধে 5:30টায় অ্যাপয়েন্টমেন্ট থাকলেও ডাক্তারবাবু আসেন রাত 7:25-এ। এরপর মাত্র 8-9 জন রোগী দেখার পর হঠাৎ জানিয়ে দেওয়া হয় বাকি রোগীদের আরোগ্য হাসপাতালে দেখা হবে। বারবার অনুরোধ সত্ত্বেও, বিশেষ করে রোগীর বয়স ও শারীরিক দুর্বলতার কথা বলার পরও ডাক্তারবাবু গুরুত্ব না দিয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। অ্যাকচুয়ালি গতকালকে আর কি 11 তারিখ আমি সাউথ সিটি হসপিটালে ডক্টর বিকাশ আগরওয়াল সাহেবের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছিলাম ওভার ফোন। তো অ্যাপয়েন্টমেন্ট টাইম আসলো 5:30 থেকে পেশেন্ট দেখবে আর কি। তো পেশেন্ট আসলো আমার মা, যা বয়স 70 অ্যাপ্রক্স। তো আমি ওই অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আমি হসপিটালে যাই, আবার ডক্টরের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফোনে যোগাযোগ করিয়া। তো 5:30টার জায়গায় ডক্টর আইসে ধরেন আপনার 7:20-এর পরে। তো 7:20-এর পরে আওয়ার পরে ডক্টর সাহেব কিছু 7-8 জন পেশেন্ট দেখার পরে সাডেনলি কর যে বাকি পেশেন্টগুলো আমরা আরোগ্য হসপিটালে দেখবো। তো আমি একদম আনপ্রিপেয়ার্ড আসলাম। তো তখন আমি ডক্টর স্যারের রিকোয়েস্ট করলাম যে স্যার আমার মা তো হাঁটতে পারে না, ও অসুস্থ, আর গতকালকে ঘুমাইতেও পারছে না, তো আপনি যদি এখানেই তাদের দেখিলাই নাকি। তাই না আমার কথাতে কোনো একদম ইগনোরেন্ট আর কি। তাই বাইরে গেছে গিয়া। বাইরে যাওয়ার পরে আমার কিছুটা রাগও হয়েছে। তারপরে আমি চিন্তা করলাম না ঠিক আছে আমি আরোগ্যতেই যাই। তারপর আরোগ্যতে গেলাম। আরোগ্যতে যাওয়ার পরে এখানে তাইনের যে নতুন অ্যাসিস্ট্যান্ট গোপাল দে, আমার সঙ্গে আরও 4-5 জন পেশেন্ট আসলো। তার গ্রাউন্ড ফ্লোরে ডক্টর বিকাশ আগরওয়াল সাহেবের যেটা চেম্বার আসলো ওখানে বইতে দিচ্ছে। তো বসার পরে আমরা কিছু সময় বসার পরে কইল যে ডক্টর সাহেব এখন ওটিতে আছে, তো ওটিতে বাইরে আইয়া পেশেন্ট দেখবো। তারপর কিছুক্ষণ পরে আবার ওই ডক্টর অ্যাসিস্ট্যান্ট আইলো। আওয়ার পরে কইল যে আপনারা এক কাজ করেন, ফার্স্ট ফ্লোরে ওটির সামনের চেম্বারে গিয়ে বইয়ে অপেক্ষা করেন, তাই ওইখানে পেশেন্ট, ওটির থেকে বাইরে এখানে পেশেন্ট দেখবো। তো আমরা ওইভাবে উপরে যাওয়া যখন শুরু করলাম, তখন আমার ডক্টর অ্যাসিস্ট্যান্ট আমারে কইল যে আপনারা তো নতুন, ফার্স্ট টাইম আইসেন, এক কাজ করেন যেখানে যেখানে পেইন আছে ওই জায়গাটা এক্সরেটা করাই দেন, কারণ তখন সময়টা সেভ হবে। কারণ ডক্টর সাহেব দেখার পরে তো আপনার ওই এক্সরে করতেই দিব। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, রাত্র অনেক হয়ে গেছে, তো এক্সরেটা করাই নিই। তো আমরা অ্যাকর্ডিংলি এক্সরেটা করাই নিছি। করাই আমরা উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমরা ডক্টর অপেক্ষা করতে থাকলাম। আমি তখন অ্যাসিস্ট্যান্টে জিগাইলাম যে স্যার কখন বাইরিব। তো তাই কইল যে ওটি শেষ করে বাইরিব। তো ওইভাবে মোটামুটি ধরেন 10টা 10:30 বাজি গেছে। তো তারপরে কইল যে না ডক্টর সাহেব উপরে গেছে, 3rd ফ্লোরে গেছে। 3rd ফ্লোরে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে অপেক্ষা করি। তো 3rd ফ্লোর থেকে প্রায় 11টার সময় তাই নামছে। নামার পরে আবার তাই ওটি চেম্বারের দিকে গেছে। যাওয়ার পরে আমি কইলাম যে স্যার তো আবার ভিতরে গেছে। তো কইল না এখন বাইরে হইব, ড্রেস চেঞ্জ করতে হয়তো গেছে, একটু অপেক্ষা করো দেখবো। তো এটা করতে করতে তখন 11:30 বাজে গেছে। 11:30টার সময় আমার মা অসুস্থ, তাই কইলা যে এখন আর এত সময় তাকিয়ে লাভ নাই, কারণ আমার তো ঘুম পাইতেছে, কালকেও ঘুম হয়েছে না। তারপরে চলো আজকে যাই গিয়া। তখন আমি ভাবলাম এত সময় অপেক্ষা করলাম, একবার তাইনের সঙ্গে আলাপটা করিলাই, চেষ্টা করি। তো আমি আবার নক করলাম ওটি চেম্বারে। ওটি চেম্বার থেকে একজন সিস্টার আইলো। সিস্টারে কী করলো যে কইল না স্যার তো আবার ড্রেস করিয়া গ্লোভস লাগাই লেছে, আপনার ওটিতে ঢুকছে, সময় লাগবে। তাই আমি কইলাম আরে আপনি একটু আলাপ করেন একবার দিকে। তো তাই ভিতরে গেছে। ইন দ্য মিন টাইম একজন আইছে টেকনিশিয়ান। তো কইল যে মিনিমাম 45 মিনিটস লাগবে। তো তখন বাজে 11:30। 45 মিনিটস যদি ওটিতে লাগে তো আমার বসবো 12:15। তারপর আনসার্টেন, তারা একদম 100% অ্যাসুরেন্স দিতে পারেন না। তো ওই কন্ডিশনে আমি মারে নিয়ে আমি আবার আয়া পড়ছি। তো প্রথম কথা হলো আমার কোয়েশন এখানে যে সাউথ সিটি হসপিটালে আমার যদি ডক্টরের সঙ্গে কোঅর্ডিনেশন করিয়া যদি বুক করিয়া থাকে, তাহলে ডক্টর এখানে পেশেন্ট দেখলো না। এখানে আমি তো করিমগঞ্জ থেকে আইসি, এত কিলোমিটার দূর থেকে। তো আমার যখন একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে মুভমেন্ট করতে অ্যাডিশনাল এক্সপেন্ডিচার আসে, আমি তো আনপ্রিপেয়ার্ড আসলাম। তারপরে এখানে আমি করিমগঞ্জ আবার রিটার্ন করতে লাগে এই এত রাত্রেবেলা। তো সাউথ সিটি কর্তৃপক্ষ যে তারা যারা রিসিপশন আসলো, তারা আমি জিজ্ঞেস করলাম যে স্যার এরকম এরকম করে বললো, যখন স্যারে যদি না করছে তো আমরা এখানে কিছু করার নাই।
তো তারা যদি কিছু ফেরি সার্ভিস বন্ধকে কেন্দ্র করে কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরিঘাটে উত্তেজনা। ফেরি সার্ভিস বন্ধকে কেন্দ্র করে কাটিগড়া সিদ্ধেশ্বর ফেরিঘাটে উত্তেজনা। উত্তেজিত একাংশ জনতা ঠেলা ধাক্কা করে সরকারি নৌকো চালকের সাথে বৃহস্পতিবার রাতে সংঘটিত হয় এই ভয়ানক কাণ্ড। সরকারি নৌকোকে উত্তেজিত জনতা একসময় সরকারি নৌকোকে জলে ভাসিয়ে দেন। জনতার অভিযোগ, সরকারি নিয়ম অমান্য করে নৌকো চালক সময়ের আগে ফেরি সেবা বন্ধ করে দেন। এতে স্থানীয় মানুষ আসা যাওয়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে নৌকো চালকের উপর কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। তোমার লাগে কিতা সেরা মানুষে মিছা কথা কইরা তুমি খালি আসা কথা করাই না কিতা কেন ড্রাইভার কিতা লাইন বাকিয়ে যাইতো 1 ঘন্টা 2 ঘন্টা থেকে মানুষের অপেক্ষা করার নিবারায় কে ড্রাইভার ড্রাইভার বাকিয়ে গেছে কি ওই না তুই কি না কিলা পারে জন আছে তো স্টাফে এইটা আমরা দিতে পারে না নি পারো 5 মিনিট লাগলো ওখানে আধা ঘন্টা পর্যন্ত মানুষ উঠাইয়া নৌকা চালিয়া গেলে গিয়া কত বেটি মানুষ আসলো কত বাচ্চারা ছেলেরা মেয়েরা আসলো আজ বেটা মানুষ আর এসে বলে পাল্লাইছিলে আমতে বেটি মানুষ কত কষ্ট করলো না না তারা এখন পয়সা পাই না মেইন মা তুই হ্যাঁ মেইন মা তুই ওগু আরে কই তুই আমরা খুশি করি আমরা খুশি করি দিলাম 5 টাকা বললো আমরা রে বলে 6টার সময় বন্ধ তখন 6:30 হয়ে গেছে আমি টিপ দিব আমার 5 টাকা করি 5 টাকা করি দাও আমরা দিতে পাই তুই না আমরা কাছে টাকা বাঁচাই যাচ্ছে বিষয় মারমু কইলে না এইভাবে ভালাই জান চালান যদি যাতা আরে তোর লোকের স্টাফ তুমি তারে বুঝিয়ে কইলে না এবারে যে তোমার লগে বসলো বেটা কোন আছে উঠাই নিছে মানুষ উঠাইলো উঠাইলো এবারে এত তোরে টানিয়ে উঠাইছো এখন তুই ইন্দি যাইতে পারবি তোর ড্রাইভার হইলাও না নিয়ে দেয়ার পাশে তুই কি পারবি না তোরে আই চালা হইতো না কেশব স্মারক সংস্কৃতি সুরভির প্রতিনিয়ত বন্যা ত্রাণ বিতরণ শালচাপড়া অঞ্চলে। কেশব স্মারক সংস্কৃতি সুরভি প্রতিনিয়ত বন্যা ত্রাণ বিতরণ করে আসছে। শালচাপড়া অঞ্চল বর্তমানে বন্যার বিকট পরিস্থিতি চলে গেলেও জনগণের দুর্ভোগের শেষ নেই। এর প্রতি লক্ষ্য রেখে সংস্থা জনগণের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে চলেছে। আজকে বিতরণ সামগ্রীর মধ্যে ছিল পানীয় জল, মশার ধূপকাঠি, দুধ, বিস্কুট, জল শুদ্ধিকরণের অ্যালার্ম, ফিনাইল ইত্যাদি। স্থানীয় জনগণের জন্য আরও একবার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ প্রসঙ্গে সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানান, প্রতি বছরই এতদ অঞ্চলে বন্যায় কবলিত মানুষের জন্য কাজ করে থাকে সংস্থা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ধুবড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং, পরিস্থিতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীর, সমাজ বিরোধীদের দেখামাত্র গুলির নির্দেশ। অসহ্য গরমের কবলে গোটা রাজ্য, তীব্র দহনজ্বালার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। বরাক সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচরে উদযাপিত জেলা দিবস, কাছাড় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গান্ধী ভবনে মিলনোৎসব। বিমান দুর্ঘটনায় নিহতদের সদ্গতি কামনায় শিলচরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা।
বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।